সুপ্রিয় দর্শক, আমরা মানুষ টেলিভিশনের উদ্যোগে মনের মানুষ অনুষ্ঠানের আজকে চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বে আজকে অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে আছেন শিখা সেনগুপ্তা, প্রত্যয়ী পৃতু এবং আব্দুল করিম সর্দার। আমরা আজকের অনুষ্ঠানের আমাদের সম্মানিত এবং গুণীজন অতিথিদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আজকে আছেন আবৃত্তি শোনাবেন প্রত্যয়ী পৃতু এবং শিখা সেনগুপ্তা আছেন আমাদের সাথে, অনেক পরিচিত মুখ। প্রত্যয়ী পৃতু একটু আমাদের কাছে অপরিচিত, আমাদের মানুষ টেলিভিশনে আজকেই প্রথম যুক্ত হয়েছেন, যদিও মানুষ টেলিভিশনে শিখা সেনগুপ্তা দিদিও আজকে প্রথম। তো স্বাগত জানাচ্ছি আপনাদের। আজকের অনুষ্ঠানে আপনারা আপনাদের পরিবেশনা করবেন আব্দুল করিম সর্দার আমাদের সাথে যুক্ত হবেন। যান্ত্রিক ত্রুটি, নেটওয়ার্কের সমস্যার কারণে এখনো যুক্ত হতে পারেন নাই। তো আজকে প্রথমেই আমরা আবৃত্তি শুনব প্রত্যয়ী পৃতুর কাছে, তারপরে আমরা শিখা সেনগুপ্তার কাছে যাব। প্রত্যয়ী পৃতু, কেমন আছো তুমি? জি ভালো। হ্যাঁ, আজকে তুমি আমাদের মানুষ টেলিভিশন, আজকে তুমি নতুন যুক্ত হয়েছো আমাদের সাথে মনের মানুষ অনুষ্ঠানে। তোমাদের মানুষ টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে কি কি কবিতা আবৃত্তি করে শোনাবে আমাদের? আমি প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতা উপস্থাপন করব। আচ্ছা, প্রথমে প্রশ্ন কবিতাটি করবে। আচ্ছা, আমরা শুনতে থাকি, আরো কথা হবে, আমরা আরো কথা বলবো নানান বিষয়ে। তো আগে প্রথমে আমরা অনুষ্ঠানটা শুরু করি এবং তুমি প্রশ্ন কবিতাটি উত্থাপন করো। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কোটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় শোধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। মিউট হয়ে আছে। নজরুল ভাই মাইক্রোফোন মিউট হয়ে আছে। আমাদের ধন্যবাদ প্রত্যয়ী পৃতুকে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি আবৃত্তি করে শোনালেন।
আমরা আরো কথা বলবো প্রত্যেক প্রীতির সাথে, আরো কবিতা আবৃত্তি করবে। আজকে অনেক কবিতা নিয়ে উপস্থিত হয়েছে প্রত্যেক প্রীতি নিশ্চয়ই। আমরা তার আগে শিক্ষা সেনগুপ্তা দিদির কাছে যাচ্ছি। দিদি, আজকে কিভাবে শুরু করবেন? আজকের আনমিউট করে নিতে হবে। মুক্তিযুদ্ধের আমাদের মুক্তিযুদ্ধের 50 বছর হতে চলেছে। সুবর্ণ জয়ন্তী প্রাক্কালে আছি আমরা। এরপরেও আমাদের যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা আমাদের অর্জিত হয়েছে, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন দেশ, একটা ভূখণ্ড পেয়েছি। এই যে 30 লক্ষ শহীদের আত্মদান, 2 লক্ষ মা নারীর সম্ভ্রমের যে বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জিত হয়েছে আমাদের, সত্যিকার অর্থে আমরা স্বাধীনতার সেই তাদের যে আকাঙ্ক্ষা ছিল, তাদের যে আত্মত্যাগ ছিল, সেটা তারা কেন তাদের এই আত্মত্যাগ ছিল? তারা কি এই দেশ দেখতে চেয়েছিল যে দেশে এখন আমরা আছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উদযাপিত হবে, সেই প্রাক্কালে আমরা এখন আছি। সে জায়গা থেকে আমি আজকে প্রথমে এই ছোট্ট একটি কবিতা দিয়ে শুরু করি। আমার প্রশ্ন রইল এটা আসলে সবার কাছে, আমার নিজের কাছেও প্রশ্ন। আমাদের কামাল লোহানী ভাই, সবাই আমরা জানি কামাল লোহানী ভাই ছিলেন আমাদের শব্দ সৈনিক বলা যেতে পারে। উনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে সংবাদের যে হেড হিসেবে ছিলেন, প্রধান নির্বাহী হিসেবে ছিলেন ওখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের। তাই না, উনি একটি কবিতা লিখেছিলেন, এই দেশ এই জনগণ। আমি এটা দেখতে শুরু করি। নজরুল ভাই, এই দেশ এই জনগণ আমার অস্তিত্বের সগর্ব পরিচয়। এই পৃথিবীর সকল শোষিত মানুষ আমার বন্ধু, সংগ্রামের সাথী। ওদেরই জন্য আমি সাহসী লড়াইয়ের ময়দানে। আমি তো লড়েছিলাম ৭১-এ, মেলেনি প্রত্যাশিত জবাব। কেবল ভূখণ্ড আর পতাকার গান আমাদের এনে দিয়েছে সার্বভৌমত্ব। মানুষের জয়গান করতে পারিনি আজও। বৌদ্ধভূমিতে পূর্বপুরুষ কিংবা সংগ্রামী সাথীর গলিত লাশ, নদীর বহমান জলধারায় লাল লোহিতের তপ্ত স্রোত, রক্তাক্ত মানচিত্র এঁকে দিয়েছে পলিমাটির বুকে। এই তো আমার স্বদেশ, জননী, জন্মভূমি, প্রিয়তম বাংলাদেশ, প্রিয়তম বাংলাদেশ। অনেক ধন্যবাদ দিদিকে। আমরা আমাদের মাঝে শ্রদ্ধেয় কামাল লোহানী আজ নেই, অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক, কলম যোদ্ধা এবং সংবাদের মাধ্যমে, খবরের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করেছেন এবং একজন মুক্তিযুদ্ধের সংগঠক। আমরা শ্রদ্ধা জানাচ্ছি যে তার কবিতা আজকে আমরা শিখা সেনগুপ্তা দিদি আবৃত্তি করলেন। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার আবারও আছে আমাদের সাথে প্রত্যয়ী প্রীতু একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আবার যুক্ত প্রত্যয়ী প্রীতুর কবিতা শুনবো। তার আগে আমাদের অনুষ্ঠান দেখছেন আজকে এস এ রিফাত দেখছে, শুভকামনা শিখা সেনগুপ্তা ম্যামকে জানিয়েছেন। দেখছেন হচ্ছে শিল্পী মুক্তার হোসেন, শুভকামনা সবাইকে, সুন্দর উপস্থাপনা শিখা সেনগুপ্তা আমার কথা বলছেন, ভালো
লাগছে, আমার মনের কথা। মুক্তার হোসেন একজন গুণী সঙ্গীত শিল্পী, আমাদের সাথে দেখছেন। গত পর্বে উনি আমাদের গান শুনিয়েছেন। মূর্ছনা সৃষ্টিকারী একজন শিল্পী, সঙ্গীত শিল্পী। মহিমা ইসলাম আছেন আমাদের সাথে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটির আবৃত্তি ভালো লেগেছে, শুভকামনা রইল প্রত্যয়ী প্রীতুর জন্য। হ্যাঁ, প্রত্যয়ী প্রীতু আবারও আসবে, আমরা অযুক্ত থাকলে আমরা ওর কবিতা শুনতাম। প্রত্যয়ী প্রীতুকে অনুরোধ জানাচ্ছি, আগে যেভাবে যুক্ত হয়েছিলে ঠিক একইভাবেই আবার এখনো যুক্ত হয়ে যাও, তাহলে আমরা তোমাকে আবার লাইনে পাবো এবং তোমার কবিতা আমরা আবার শুনতে পারবো। একটু যান্ত্রিক ত্রুটি, টেকনিক্যাল হয়তো ত্রুটির কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের সাথে আছেন মেঘ রায়, দেখছেন মামুন কবির, ভালো লাগছে, শুভকামনা সকলের জন্য, ধন্যবাদ আপনাকে। মিদ্দুলা মেঘ, উনি শুভকামনা জানিয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানে। আছেন রিফাত। আমরা দিদির কাছে আবারও পরবর্তী আবৃত্তি শুনতে চাই আর কি। আচ্ছা, এবারে আমি যেতে চাই আমাদের প্রগতিশীল কবি, আমাদের চেতনার কবি সুকান্ত ভট্টাচার্যের কাছে। সুকান্ত ভট্টাচার্যের উদ্যোগ কবিতাটি করছি। বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। মোর শত্রুকে হানু, স্রোত রুখে তন্দ্রাকে করো ছিন্ন, একাগ্র দেশে শত্রুরা এসে হয়ে যাক নিশ্চিহ্ন। ঘরে তোলো ধান, বিপ্লবী প্রাণ প্রস্তুত রাখো কাস্তে, গাও সারি গান, হাতিয়ারে শান দাও আজ উদয় আসতে। আজ ধীরদাতে পুঞ্জিত হাতে প্রতিরোধ করো শক্ত, প্রতি ঘাসে ঘাসে বিদ্যুৎ আসে, জাগে সারা অব্যক্ত। আজকে মজুর হাতুড়ির সুর ক্রমশই করে দৃপ্ত, আসে সংহতি শত্রুর প্রতি, ঘৃণা হয় নিক্ষিপ্ত। ভীরু অন্যায় প্রাণ বন্যায় যেন আজ উচ্ছেদ্য, বিপন্ন দেশে তাই নিঃশেষে ঢালো প্রাণ দুর্ভেদ্য। সব প্রস্তুত, যুদ্ধের দূত হানা দেয় পূব দরজায়, ফেনী আসাম চট্টগ্রাম সহ সারা বাংলায় ক্ষিপ্ত জনতা গর্জায়। বন্ধু, তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নিক দুর্বৃত্ত। এটি একটা বিখ্যাত কবিতা এবং গান, যেটি আমাদের বিভিন্ন ইতিহাসের বিভিন্ন পর্বে পর্বে যে এই শব্দ, ঝংকার, কবিতা এবং এর সুর, গান আমাদেরকে আন্দোলিত করে এবং আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের সাহস যোগায়। এই যে সাহস আমাদেরকে এত দূর এগিয়ে নিয়ে গেছে, আমাদের সামনেও চলার পথে এই কবিতা, এই ভাষা, এই শব্দ ঝংকার আমাদের সহযোগিতা করবে, সাহস যোগাবে। আমাদের মাঝে প্রীতু আছে, প্রীতু আবার যুক্ত হয়েছে, ধন্যবাদ প্রীতুকে আবার যুক্ত করতে পেরেছি। আমাদের অনুষ্ঠান দেখছেন প্রফেসর ডক্টর ফজলুল হক রোকন, এই নামেই আছেন। কবিতা হোক প্রগতির হাতিয়ার। ধন্যবাদ শিখা সেনকে। আমাদের প্রফেসর ফজলুল হক একজন সচেতন মানুষ, তিনিও একজন কবি। তিনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আরো আসবেন আশা করছি। মুক্তার হোসেন আছেন, আপনি মন্তব্য করেছেন এটা তো একসময় আমরা গান করেছি বিভিন্ন মঞ্চে। হ্যাঁ, সেটি আমরা বলেছি যে এটা অবশ্যই একটি গান, খুব চমৎকার একটি গান এবং কবিতা তো আছে, অনেক কবিতায় গান হয়েছে।
খন্দকার এমডি রাকিন আমাদের সাথে ভালো মনের মানুষ, ভালো মনের মানুষ আপনি স্যার, বাংলা শিল্প সাহিত্য এগিয়ে। আচ্ছা ঠিক আছে, আর মেঘ রায় আমাদের সাথে মানুষ টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ আপনাকে, আমাদের সাথে থাকুন, অনুষ্ঠান দেখছেন। এবং আরেকটি মন্তব্য আমরা পিতুর কাছে যাচ্ছি, পিতু আমাদের কবিতা শোনাবেন। প্রফেসর ফজলুল হক লিখেছেন, কামাল লোহানীকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমরা স্মরণ করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আমাদের সাথে থাকার জন্য। পিতু এবার কি কবিতা শোনাবে? আমি এবার পৃথ্বীরাজ চৌধুরীর ইতি অপু কবিতাটি বলতে যাচ্ছি। পৃথ্বীরাজ চৌধুরী, ইতি ও অপু, সরি সরি, আচ্ছা ঠিক আছে, আমরা শুনতে থাকি। বলু, কেমন আছিস? ভালো। বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়ে ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিনঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। কথায় চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি। তারপর জানিস খুলনা গেছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ। ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ বুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব যাক, এবার আসি যে জন্য চিঠি সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়, আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17তে গেলেন মা। আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লার ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশফুলে ঢাকা নিশ্চিন্দিপুর। বাবার উপর টান বলতে খুব রোগা আর পলকা দড়ি। রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হলো না গ্রাম জাগানো মহৎ পালা। দীর্ঘশ্বাসে চাপা সংলাপ শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ওই যায় সব যাত্রা আমার, হরিধ্বনি দাও হে সবে, দুহাতে ওড়াও বিন্নি খই। বাঁশের মাচায় শুয়ে চলেছেন না লিখতে পারা আমার বই। ফিরে এলাম দেশের বাড়ি, ঘুরলো আবার রেলের চাকা। সম্বল বলতে গলার পইতে মার জমানো 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোয়াটে মাঠ, কাশের বন। নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, অ্যাম্বিশন। লিভিংস্টোন পড়ছি যখন, কবে যাব আফ্রিকায়? দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জলপানি পায়। মাকে ছেড়ে, পল্লী ছেড়ে, পুরুতের ছেলে দূর পালালো। দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। অখিল বাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম। নতুন বইয়ের মলাট দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো, মায়ের নাম লেখা তাতে। মা লিখেছেন ভাঙা ছন্দে, মা লিখেছেন কবিতাতে। অপু, আমার মাথার উপর উড়ছে জানিস রাতের আকাশ। কদিন পরেই গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস? চারা গাছটা পুঁতে গেছিলি
কদিন ধরে দেইনি জল। গণেশ পুজোয় না এলেও তুই অগ্রাণ মাসে আসবি বল। কদিন ধরে জ্বরটা আসছে, বলা হয়নি কথায় কথায়। তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায়। অপু, আমার মাথার উপর আকাশ ভাঙছে, উফ কি কালো। পাঠাবি রে জোনাকি ঘুম, পাঠাবি রে ইলেকট্রিক আলো। সেই থেকেই তো শ্মশানের কাঠ, গার হস্তে আমার হলো অক্ষয়। যারা চলে যায় কে বললো শুধু তাদেরই সব দাহ হয়। প্রথমে প্রথমে পুড়ে যেতাম, নতুন বিয়োগ চড়া আছে। দেখ, সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে। একদিন তখন হবিষ্যি চলছে, এটো ছিটিয়ে ডাকছি কাক। হঠাৎ মনে হলো এ কি করছি, আমি না হিমাদ্রি নন্দন মৈনাক। সেই থেকেই তো পালানো শুরু, থাকতে দেবে বৃক্ষবন। তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায়, রাখবে গোপন। গাছ দেখলেই ভয় করে যে, চিতা কাঠ বড্ড ভয়। শরীর জুড়ালো হঠাৎ করে, হঠাৎ শরীরে সূর্যোদয়। মা, অপর্ণা মুছে গেল ওদের মুখের টুকিটাকি। বলেই ফেললো অপর্ণার ছবি, হা করে দেখছো আমি নতুন নাকি। বলু, একটা সত্যি কথা এবার তবে বলি তোকে। আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে। দিদি, মা, বাবা, অপর্ণা এরা না, কার কথা বলছি জানিস? একটু ভালো করে মনে করে দেখ, তুইও ওদের খুব কাছ থেকে চিনিস। মনে পড়ে সে খুলনা যাওয়া, পদ্মা নদী, ছবির সেট। হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট। হ্যাঁ, ওই গল্পের পাতা, আমার অপ্রকাশিত প্রথম বই। গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই। সেদিন গল্পে জিজি ডাকছিল, মাথার উপর বৃক্ষ ছাতা। সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা। ওরা কি ওখানে এখনো আছে? চালে ডালে পাতা সংসার, সংসার না বৈরাগ্য, কি জীবন হয় ছেঁড়া পাতার। এসব আমার জানা দরকার, এসব আমার জানা প্রয়োজন। ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন। ওরা আমার সাথে বাসে ওঠে, আমার সাথে অফিস করে। শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে। আর যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ। আসলে শুধু ছেড়ে এসেছি তো, কখনো ওদের করিনি দাহ। এখন আমার মায়ের বয়স, সন্ধে হলেই আসে জ্বর। বাবা বসে জল সেকে দেয়, বলে অপু লেখাটা শেষ কর। পশ্চিমের টিকিট কেটেছি, ভোর হলেই রওনা হব। খেলনা, মুখোশ, কলের গাড়ি, ওদের জন্য কি কি নেব। গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে, আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব। লেখক, পিতা, সব সব। লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা সব। গোপন বলতে নিজের কাছে একটা নাম ধন্যবাদ। প্রত্যয়ী ঋতুকে সম্ভবত
হ্যাঁ প্রীতু, শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, শেষ হয়েছে তো? আমি মাঝখানে নেটের একটু সমস্যা হলো না? আচ্ছা, ঠিক আছে। আমি শেষটা আসলে ওই নেটের কারণে মানে বোঝা গেল না শেষ হয়েছে কি। যাই হোক, আমাদের সাথে শিখা সেনগুপ্তা আছেন, আমাদের সাথে যুক্ত আছেন আজকে। আমরা প্রত্যেক ঋতুর কাছে আবারও আসবো এবং শুনবো, এবং প্রত্যেক ঋতু যদি আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলতে চায় বা নিজের সম্পর্কে কিছু বলতে চায়, আমরা শুনবো। তো তার আগে আমরা শিখার কাছে যাচ্ছি। দিদি, এবার কোন কবিতাটি পরিবেশন করবেন? আনমিউট করে নিতে হবে দিদি। হ্যাঁ, দেশ ভাগের উপরে কায়েস আহমেদ, আমাদের সাহিত্যিক, কবি সাহিত্যিক বলবো, কায়েস আহমেদ, তার একটা বিখ্যাত কবিতা আছে কুষ্ঠ ব্যাধি। এই যে দেশ ভাগ হয়েছিল, তারপরে মুক্তিযুদ্ধ, সবকিছু মিলিয়ে যে একটা মানে সংখ্যালঘু সম্প্রদায়ের যে নির্যাতনটা, সেটা এখনো চলছে। এবং তারা যে দেশ ছেড়ে, তাদের মাটি ছেড়ে চলে যায়, সেই সমস্তর উপরে যে লেখা কবিতাটা কায়েস আহমেদের কুষ্ঠ ব্যাধি, এটা একটু করছি। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে তো ঠিকঠাক? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তো না? ঠিক আছে, শুরু করুন। কই যাও চন্দ্রমোহন, তোমার ক্ষেত, তোমার পুষ্কনি, তোমার আম, জাম, কাঁঠাল, কলা, নারকেল ঘেরা বাড়ি, উঠানে হলুদ গাদা, নীল সন্ধ্যা মালতী, বাঁধানো তুলসী মঞ্চ, গোয়াল ঘর, তোমার রাজ্যপাট ফালাইয়া রাইতে রান্ধারে কই যাও। কেন যাইতে হয়? বক্রেশ্বর পণ্ডিতের কথা মনে পড়ে। দাপর যুগ সমাপ্ত হইলে পরে প্রজাপতি ব্রহ্মার পৃষ্ঠদেশে অধর্মের জন্ম হইল। মিথ্যা হইল অধর্মের সহধর্মিনী। দম্ভ তাহাদের পুত্র। দম্ভ আপন সহোদরা মায়াকে বিবাহ করিল এবং তাহাদের লোভ নামে এক পুত্রের জন্ম হইল। লোভ ভগিনী গমন করে, ফলত তাহাদের ক্রোধ নামে এক পুত্র এবং হিংসা নাম্নী এক কন্যার জন্ম হয়। মনে পড়ে চন্দ্রমোহন, বক্রেশ্বর পণ্ডিত সেই কোন কালে সীতা খোলার ছাই হইয়া পঞ্চভূতে মিশা গেছে, কথা মেশে নাই। মুনি ঋষিগ বাণী তো জগতে রইয়া যায়। দম্ভ আর মায়ার বিয়া আইজও হয়। লোভ নামের পুত্রের জন্ম কেউ ঠেকাইতে পারে না। তাই তো চন্দ্রমোহন, রাইতের আন্ধারে 14 পুরুষের ভিটা সাইরা নদীর জলে চক্ষের জল মিশাইয়া নির্বাসনে যাইতে হয়। ভাইসা যায় গো, নদীর জলে প্রতিমা ভাইসা যায়। বড় দুঃখ চন্দ্রমোহন, বড় কষ্ট, তবু মাটির বড় মায়া। রাত নাই, দিন নাই, মাথার ভিতরে, বুকের ভিতরে খালি পার ভাঙে। নদী খালি কলকল কলকল কইরা বইয়া যায়। চন্দ্রমোহন, মনে পড়ে আশ্বিন মাসের সেই পূজা, ভরা বর্ষার আন্ধারে রাইতের মাঠ, বিল ভইরা লণ্ঠনের আলো, কালো কালো মানুষের হাতে টেটা আর কোষ, মাছ। জলের মিন বড় তরপায়। আহারে মাছ, সেই নদী মনে পড়ে চন্দ্রমোহন। বর্ষার নদী, আশ্বিনের নদী, কাশবন, শীতের পিঠা, নবান্ন মনে পড়ে। তবে কই যাও চন্দ্রমোহন, রাইতের আন্ধারে রাজ্যপাট সাইরা কোন নির্বাসনে যাও নদীর জলে চক্ষের জল মিশাইয়া? চন্দ্রমোহন, ইংরাজ গেল, কিন্তু তোমারে কেন
নির্বাসনে যাইতে হয়? দেশ হইল জননী, জননী কেন সন্তান বিসর্জন দেয়? ৭১-এর যুদ্ধের কথা মনে পড়ে। মানুষের কি কষ্ট, প্রাণীর কি মায়া, লাখো লাখো মানুষ, রক্ত, আগুন, ভয়, কান্না, দীর্ঘশ্বাস। অতঃপর স্বাধীন হইল দেশ। হায় রে স্বাধীন! আমরা যেন কোন রাক্ষসের পেটের মধ্যে আছি। আমাগো চোখ নাই, শরীর নাই, কেবল মাংসের তাল, হিংসা আর লোভের তাল। চন্দ্রমোহন, এখনো এত কিছুর পরও কেন নিজের শিকরে টান পড়ে? এখনো কেন নিজের সদা সন্ত্রস্ত থাকতে হয়? দেশ তো স্বাধীন, তবু কেন তুমি হও ভীত? কেবল এই জন্যে যে তোমার নাম চন্দ্রমোহন। অনেক ধন্যবাদ। আজকে আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন সালেহা সুলতানা, বলছেন আবৃত্তি শিল্পী শিখা সেনগুপ্তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তার কবিতা আবৃত্তি যতবারই শুনেছি ততবারই মুগ্ধ হয়েছি। আজকের আবৃত্তি হৃদয় ছুঁয়ে গেল। অভিনন্দন এই গুণী শিল্পীকে। দিদি সালেহা সুলতানার সাথে পরিচয় আছে, যদি কিছু বলতে চান আপনি। আপা, হ্যাঁ সালেহা আপা, আপনি হয়তো আমার কণ্ঠটা শুনেছেন। সত্যি আমি আসলে বাস্তব চিত্রটা বলছি। এটা ৭১-এ ছিল, এটা আমাদের দেশভাগ যখন হয়েছিল ৪৭-এ তখন ছিল, ৭১-এ ছিল। এখনো কিন্তু একই চিত্র, পাল্টায়নি। স্বাধীন হয়েছে দেশ, এখনো চিত্রটা শুধু তখন আমাদের 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 যেটা ছিল দেশীয় আলবদর, রাজাকার, আল শামস, যাদেরকে বলি আমরা, মুক্তিযুদ্ধের পরাজিত যারা শত্রু তারা, এবং তার সাথে ছিল পাকিস্তানি বাহিনীর যে বর্বরোচিত অত্যাচার, সেটার জন্য সংখ্যালঘুদের যে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, সংখ্যালঘুরা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। এখনো কিন্তু সেই জায়গাতে এখনো আমরা বলতে পারি না যে না, এটা আমাদের সবার দেশ। হ্যাঁ, এটি একটা জিনিস যে এটার যে অনেকেই বলেন যে ইতিহাস তো অতীতের কথা, আর টেনে এনে কি হবে, কিন্তু সেই ঐতিহাসিক ঘটনার যে ফল আজকেও মানুষ মর্মে মর্মে উপলব্ধি করছে এবং তার ফল পরিণতি ভোগ করছে। কেউ হয়তো ভালো আছে, ভালো হয়েছে, কারোর জন্য সুবিধা হয়েছে, কিন্তু অনেক মানুষের জন্য অসুবিধা হয়েছে এবং সম্পদ হারা হয়েছে, জমি হারা হয়েছে, ভিটেমাটি হারা হয়েছে এবং নির্মূল হয়েছে, উদ্বাস্তু হয়েছে। এবং স্বাধীনতার এই ৫০ একই চিত্র তো শুধু তখন ছিল, চিত্র এখন কিন্তু পাল্টেছে। প্রেক্ষাপটটা তখন যুদ্ধ। হ্যাঁ, সেই যে ভাঙলো সেটার ফল এখনো ভোগ করছে। এবং একটা উদাহরণ শুধু আমি দিচ্ছি, এবং এটা নিয়ে তো অনেকেই গল্প লিখেছেন, দেশভাগের যে যন্ত্রণা, কষ্ট এবং এর যে বিরূপ প্রতিক্রিয়া। আমাদের নারায়ণ গঙ্গোপাধ্যায়, তারপরে আরো অনেক লেখকই আমরা গল্প পড়েছি, সে গল্পও পড়েছি, এবং গল্পের মাধ্যমে, ইতিহাসে তো একটা আলোচনা থাকে, গল্পের মাধ্যমে মানুষের জীবনের চিত্রগুলো পাওয়া যায়। সেগুলো যে আমাদের এই বাংলা থেকেও, এখান থেকে যেমন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়রা ইন্ডিয়া মানে পশ্চিমবঙ্গে চলে যেতে গিয়েছে, স্বেচ্ছায় গিয়েছে, বাধ্য হয়েছে, এবং একই রকম ভাবে ইন্ডিয়া থেকেও অনেক মুসলমান সম্প্রদায় ঠিক একই কারণেই, একই জায়গা থেকে আবার তৎকালীন পাকিস্তানেও এখানে এসেছে, একই স্বেচ্ছায় এসেছে এবং বাধ্য হয়ে এসেছে। সেগুলোর অনেক সনাতন ধর্মাবলম্বী আছে, সাথে সাথে বৌদ্ধ আছে, তারপরে আমাদের আদি নৃগোষ্ঠী যারা, তাদেরকেও যে নির্যাতন, পাহাড়ে সমতলে যে নির্যাতন গুলো হচ্ছে, এটা কিন্তু আমাদের মানে একই চিত্র, শুধু যুদ্ধের প্রেক্ষাপট ছিল, এখন স্বাধীন দেশে হচ্ছে। আমরা আমাদের সাথে আছেন সত্যজিৎ মন্ডল, বলেছেন আহা নদীর জলে চক্ষের জল মিশাইয়ে জানিয়েছেন। এবং আমাদের সাথে আছেন
প্রফেসর ফজলুল হক, উনি লিখেছেন সুন্দর আবৃত্তি প্রীতুকে। প্রীতু আমাদের সাথে আছেন, আমরা প্রীতুকে যুক্ত করে নিচ্ছি। প্রীতু আর কটা কবিতা শোনাবে? জি, এবার কি কবিতা শোনাবে? নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন। আচ্ছা, এটা কি শেষ কবিতা নাকি পরে আরো কবিতা আছে, পড়বে, আবৃত্তি করবে? না, আমার এটা পক্ষ শেষ? থেকে আর আচ্ছা, যদি এটা শেষ কবিতা হয় তাহলে আমরা একটু তোমার সম্পর্কে জেনে নেই। তুমি যদি নিজের সম্পর্কে কিছু বলতে চাও, কি করছো, কবিতার প্রতি এই যে আগ্রহ, ভালোবাসা, সে সম্পর্কে যদি কিছু বলতে চাও আমরা এটা শুনি। এবং আজকের অনুষ্ঠান সম্পর্কে তোমার কেমন লাগছে এই যুক্ত হয়ে? মতো অনুষ্ঠান সম্পর্কে খুবই ভালো লাগছে। এরকম শিল্প সাহিত্য নিয়ে চর্চা ভালো লাগে সবসময়। আমি হচ্ছে ইডেন মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। গান, আবৃত্তি, শিল্প বিষয়ক যে কোনো জিনিসই ভালো লাগে, স্কুল লাইফ থেকে করতাম। বা আমরা তাহলে খুবই ভালো যে আমরা আমাদের অনুষ্ঠানে আবারও তোমাকে পাবো, তুমি যুক্ত হবে আশা করি, আমি প্রত্যাশা করব অনুষ্ঠানে থাকার জন্য। তো এবার তোমার আমরা পরিবেশনা শুনবো, তোমার কবিতা শুনবো। তার আগে দুটি মন্তব্য পড়ে নিচ্ছি। এটি লিখেছেন হচ্ছে ফজলুল হক রোকন, লিখেছেন প্রফেসর ফজলুল হক রোকন লিখেছে কি শাবলিক প্রতীতি। আসলে প্রতীতি মানে হচ্ছে প্রত্যয়ী, এখানে নামের বানানটা ভুল হয়েছে, পরবর্তীকালে আবার নামের বানানটা ঠিক করে দিয়েছেন প্রফেসর ফজলুল হক। লিখেছেন সুন্দর আবৃত্তি প্রত্যয়ী প্রীতু। তোমার আবৃত্তি শুনে বলেছেন। এবং সুমাইয়া সুমু বলছেন, সুমাইয়া সুমু বলছে যে প্রিয় একটি অনুষ্ঠান, অনেক ভালো লাগছে সবাইকে, ধন্যবাদ। আমরা এবার প্রীতুর আবৃত্তি শুনছি। নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। ধন্যবাদ প্রীতুকে। নির্মলেন্দু গুণের কবিতা শুনলাম। আমাদের
এবার আমাদের সাথে যুক্ত আছেন শিখা সেনগুপ্তা। আমরা দিদির কবিতা শুনবো। ঋতুর কবিতাটা নির্বাচনগুলো ভালো লেগেছে আমার কাছে, বয়স উপযোগী মনে হয়েছে। ওর ভালো, আমার বন্ধু ঋতুর সাথে আজকে কবিতা করছি, আমার ভালো লাগছে প্রোগ্রামটা। আপনার যে অনুষ্ঠানটা, মানুষ টেলিভিশনের এই যে অনুষ্ঠান, এটাও খুবই ভালো লাগছে আমার কাছে। আর সবচেয়ে বেশি ভালো লাগার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে আমরা আমাদের হাতিয়ার দিয়ে যদি কাউকে মানে তার নিতে পারি, জাগরিত করতে পারি। আমাদের হাতিয়ার তো শিল্প সংস্কৃতি। হ্যাঁ, আমাদের একজন দর্শক বলেছেন, প্রফেসর ফজলুল হক, যে শিল্প সাহিত্য কবিতা হচ্ছে এগুলোর মধ্য দিয়ে যদি জাগরণ ঘটানো যায়। আমি এবারে একটু পড়তে চাচ্ছিলাম আমার পরিচয় কবিতাটি, সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয়। যাই, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি এই বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেয় শানে দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। ধন্যবাদ দিদিকে। চমৎকার এবং পরিচিত একটি কবিতা, এবং এটা পাঠ্য একটি 10ম শ্রেণীর পাঠ্য বই আছে, যার কারণে পরিচিত কবিতা আমাদের তরুণ প্রজন্ম থেকে শুরু করে
আমাদের প্রজন্ম পর্যন্ত সবাই এই কবিতাটা জানে। আসলে জানা এক জিনিস, উপলব্ধি করা আরেক জিনিস। তো সেটি আশা করি আমরা, এটা চর্চার বিষয়। কবিতা একবার ক্লাসে পড়লেই শুধু জানা হয়ে যায় না, এ নিয়ে আসলে এটা চর্চার বিষয়, এবং অন্যান্য প্রসঙ্গগুলো, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি প্রসঙ্গগুলো জানা থাকলেই বা আয়ত্ত করতে পারলে কবিতার ভাব বস্তুগুলো আয়ত্ত করা যায়, বোঝা যায়। তো যেটি হচ্ছে, আমাদের সাথে আছেন হচ্ছে রাজিন রকি আছে, অসাধারণ স্যার, শুভকামনা রইল। এবং আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সরকার উদয় ভূষণ, অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠান দেখার জন্য। উনি একজন কবি। মাত্র আসলাম, নজরুল ইসলাম ভাই, আমি মনে হয় লেট লতিফ হয়ে গেলাম, আমার আরো আগে আসা উচিত ছিল, তবু যতটুকু শুনছি অনেক ভালো লাগছে। কবির মন বলে কথা, যেখানেই কবিতা শুনতে পান সেখানেই আপ্লুত হয়ে শোনেন এবং মুগ্ধ হয়ে শোনেন, এই জন্যই হয়তো বলছেন ইনি। ধন্যবাদ আপনাকে সাথে থাকার জন্য। আমরা দিদি আর কি কবিতা শুনবো আমরা? আনমিউট করতে হবে। হ্যাঁ, আমি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মিছিল কবিতাটি পড়বো। আচ্ছা। আর আমার সময় আর কতটুকু থাকবে আমি ঠিক জানি না, মিছিলের পরে যদি আর কোনো সময় থাকে তাহলে আমি আরেকটি কবিতা দিয়ে শেষ করবো। সমস্যা নেই, আপনি হ্যাঁ করুন। আমাদের সাথে প্রীতু আছে, যদি প্রীতু প্রস্তুতি থাকে আমাদের শোনাবে। যদিও আমাদের আজকে আব্দুল করিম সর্দার ভাই, আবৃত্তি শিল্পী, কিন্তু যুক্ত হয়েছিলেন একবার, কিন্তু আবার ডিসকানেক্ট হয়ে গেলেন, গ্রামে আছেন, কারণে নেট পাচ্ছেন না আর কি। আসলে আমার খুব কাছের মানুষ, খুবই ভালো পড়ে। গ্রামে আসলে মোবাইল দিয়ে নেট চালাতে হয়, তো বেশিরভাগ অঞ্চলেই এই নেট থাকে না, ওই ফাঁকা বিলে বা গাছের ডালে বসে, এখন তো রাতের বেলা সেটিও সম্ভব হচ্ছে না। কোনো অসুবিধা নেই। আমি একটু রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মিছিল কবিতাটি পড়ছি এবারে। যে যাবে না সে থাকুক, চলো আমরা এগিয়ে যাই। যে সত্য জেনেছি পুরে, রক্ত দিয়ে যে মন্ত্র শিখেছি, আজ সেই মন্ত্রের সপক্ষে নেব দীপ্র হাতিয়ার। স্লোগানে কাপুক বিশ্ব, চলো আমরা এগিয়ে যাই। প্রথমে পোড়াই চলো অন্তর্গত ভীরুতার পাপ, বাড়তি মেয়েদের মতো বিশ্বাসের দ্বিধা ও জড়তা। সহস্র বর্ষের গ্লানি, পরাধীন স্নায়ুতন্ত্রীগুলো যুক্তির আঘাতে চলো মুক্ত করি চেতনার জট। আমরা এগিয়ে যাব শ্রেণীহীন পৃথিবীর দিকে, আমাদের সাথে যাবে সংগ্রামের দীর্ঘ ইতিহাস। অনার্যের উষ্ণ লহু, সংঘ শক্তি, শিল্পে সুনিপুণ কর্মঠ, উদ্যমশীল বীর্যবান শ্যামল শরীর। আমাদের সাথে যাবে ক্ষেত্রভূমি, খিলক্ষেত, নদী, কৃষি সভ্যতার স্মৃতি, সুপ্রাচীন মহান গৌরব। কার্পাসের দুকুল, পত্তর্ণ আর মিহি মসলিন, আমাদের সাথে যাবে তন্তু দক্ষ শিল্পীর আঙ্গুল। দ্বিধাহীন ঋজু মাথা, চলো আমরা এগিয়ে যাই। সামন্ত জঞ্জালগুলো ঝেড়ে ফেলি বলিষ্ঠ আঘাতে। সম্পর্কের বনেদি পোশাক আর বাতিলি নিয়ম ঝেড়ে ফেলে এসো আজ বৈষম্যের সকল ধারণা। লক্ষ্য স্থির আমাদের, চলো সামনে এগিয়ে যাই। আমাদের সাথে যাবে তিতুমির, সিপাহী বিপ্লব, আমাদের সাথে যাবে অস্ত্রাগার দখলের হাত, কালবৈশাখীর মতো রক্তবীজ বিপুল উত্থান। উত্তাল বাংলার রোষে ছিন্ন ভিন্ন বেনিয়া ব্রিটিশ, বিলুপ্ত নীলের চাষ, পীড়নের 200 বছর। শোষক বদলে যায়, টিকে থাকে শোষণের ফাঁদ। মসনদে নবপ্রভু জন্ম নেয়
নতুন শোষক। চলো আমরা এগিয়ে যাই, আমাদের সাথে যাবে 52 শহীদ মিনার, যাবে গণ অভ্যুত্থান, 71 অস্ত্র হাতে সুনিপুণ গেরিলার মতো আমাদের সাথে যাবে 30 লক্ষ রক্তাক্ত হৃদয়। শোষক বদলে যায়, টিকে থাকে শোষণের ফাঁদ, টিকে থাকে শ্রেণীভেদ, ঘুণে জীর্ণ সমাজ কাঠামো। পতাকা বদলে যায়, বদলায় মানচিত্র সীমা, টিকে থাকে গৃহহীন, বস্ত্রহীন, ক্ষুধার্ত জীবন। আমরা এগিয়ে যাই শ্রেণীহীন পৃথিবীর দিকে। চলো, যে হাত শ্রমের হাত, যে হাত শিল্পের হাত, যে হাত সেবার হাত, সে হাত সশস্ত্র করি। চলো চলো আমরা সশস্ত্র হই সমতার পবিত্র বিশ্বাসে। আমরা সশস্ত্র হই সমতার পবিত্র বিশ্বাসে। ধন্যবাদ দিদিকে। আমরা আবারও দিদির কাছে কবিতা শুনবো। আমাদের সম্ভবত প্রীতু একটু যান্ত্রিক ত্রুটির মধ্যে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। এবার একটু মন্তব্য করে নেই। আমাদের সালেহা সুলতানা আছেন আমাদের সাথে, অধ্যাপক সালেহা সুলতানা আমাদের একটি অনুষ্ঠানে চমৎকার সুফিয়া কামালের উপর একটি মানে অত্যন্ত জ্ঞানগর্ভ একটি আলোচনা করেছিলেন এবং তথ্য নির্ভর। আমরা আবারও কোনো অনুষ্ঠানে আমরা তাকে চাই, প্রত্যাশা করি। মনের মানুষ অনুষ্ঠানে উনি আসবেন। মন্তব্য করেছেন, শিখা সেনগুপ্তার মন্তব্যকে শ্রদ্ধা সহ সমর্থন জানাচ্ছি। সময় বদলেছে কিন্তু দুর্ভোগ পীড়ন কমেনি। প্রত্যাশা করছি আলোকিত সময় আসবে, আপনার জন্য সুন্দর সময় কামনা করছি। ধন্যবাদ সালেহা সুলতানাকে। আমাদের সাথে আছেন সাইয়েদা তানজিনা ইমাম। শিখা ভালো লাগলো। দিদির হ্যাঁ আছেন আমাদের সাথে, রিফাত আছে আমাদের সাথে। ধন্যবাদ যারা অনুষ্ঠান দেখছেন। তো আমি দিদির কাছে জানতে চাই যে আজকে এই মানুষ টেলিভিশনের অনুষ্ঠান এবং সম্পর্কে যদি কথা হয়েছে, আর একটা কবিতা আপনি পড়তে চেয়েছেন। আমরা এরপর শেষ কবিতা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। তার আগে প্রীতুর কাছে একটু জিজ্ঞেস করি, প্রীতু কি আমাদের আর কোনো কবিতা আচ্ছা, হ্যাঁ প্রীতু আমাদের সাথে থাক। আমরা এবার দিদির কাছে আসি। প্রীতুর কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, তোমার কথা শোনা যাচ্ছিল না। তুমি আমাদের সাথে আছো, আমরা আবারও তোমার কবিতা শুনবো। এবার শিখা সেনগুপ্তা দিদির কবিতা শুনি। দিদি শেষ কবিতা পরিবেশন করবো, এর আগে যদি কিছু বলেন। আর ইকো হচ্ছে নাকি? কেউ একজন দুটো জায়গা থেকে কি অ্যাড করা হচ্ছে? নজরুল ভাই, হ্যাঁ এখন ঠিক আছে। মানুষ টেলিভিশন, নজরুল ভাই যে অনুষ্ঠানটি বেশ কিছুদিন ধরে চালিয়ে যাচ্ছেন, এটার উত্তরোত্তর সমৃদ্ধি এবং উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং সাথে সাথে যাদেরকে নিয়ে কাজগুলো করছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা এর পেছনে কারিগরি সহযোগিতায় যদি কেউ থেকে থাকেন আমার জানা নেই, তো তাদেরকেও আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নজরুল ভাই বেশ কিছুদিন ধরে এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন এবং সে শিশুদের নিয়ে একটি কাজ করেন, যেটা মঙ্গলবারে হয়। আমরা দেখেছি প্রতি মঙ্গলবারের এই
আয়োজনটিতেও বেশ আমার ভালো লেগেছে। এই জায়গাগুলো আসলে করা উচিত, কারণ এখন যে মুহূর্তটা আমরা মানে যে সময়টা আমরা পার করছি, একই সাথে একই জায়গায় দাঁড়িয়ে সমবেত হয়ে শারীরিকভাবে যে উদযাপনগুলো করার কথা ছিল, আজকে আমাদের সেই জায়গাগুলো থেকে আমরা একটু সীমাবদ্ধতা রয়েছে। সেই জায়গাগুলো থেকে যে আজকে আমরা একটা যে অংশ বেছে নিয়েছি, এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি, সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে সবাইকে যুক্ত রাখাটা, ভালো থাকার যে একটা উপায় আমরা বের করেছি, অবশ্যই মনের যে বিষয়গুলো আছে, খোরাকগুলো আছে, সেগুলো যে এখান থেকে মিটে, মানে একটা প্রচেষ্টা আর কি। শারীরিকভাবে দেখা হয় এক জিনিস, আর এখানেও যেটা হচ্ছে যে না, দেখতে তো পাচ্ছি কাজটা তো চলছে, বা এই যে আমাদের চর্চাটা হচ্ছে, এই যে বিষয়গুলো কাজ করছে, সেটাতে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা যুগোপযোগী একটা জায়গা, উদ্যোগ। আর অবশ্যই সে পাশাপাশি একটা কষ্টও আছে। এই যে মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে দাঁড়িয়ে আমরা এই আবদ্ধ জায়গায় কাজগুলো করতে হচ্ছে, সেটা তো একটা মানে অনাকাঙ্ক্ষিত। আসলে আমরা এখন যে উৎসব মুখর পরিবেশে কাজগুলো করার কথা ছিল, সেই জায়গাগুলো থেকে একটু বাইরে আছি। তো আমরা আশা করি আমরা এত বাধা অতিক্রম করে আমরা স্বাধীনতা নিয়েছি, ছিনিয়ে এনেছি। ৩০ লক্ষ শহীদের আবারও স্মরণ করছে, আত্মত্যাগের বিনিময় এবং ২ লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়ে যে অর্জিত স্বাধীনতা, সেই প্রত্যয় নিয়েই আমরা এগিয়ে যাব সামনের দিকে, এবং আমরা আমাদের সমাজটাকে পরিবর্তন করার জন্য আমাদের যার যে যতটুকু জায়গা আছে, যার যতটুকু যে জায়গায় যার যতটুকু দক্ষতা আছে, সেই জায়গাগুলোতে সোচ্চার হয়ে প্রতিবাদ করে যাব। এবং আমি সেই আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। সবার প্রতি আমার আহ্বান রইল যে আমরা যার যতটুকু জায়গা আছে সেখান থেকেই যাতে করে আমরা সোচ্চার থাকি, যে আমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতি রাতে, বিরুদ্ধতার চাবুক উঠাও তোমার হাতে। হ্যাঁ, প্রত্যেককেই তার বিরুদ্ধতার চাবুকটা উঠাতে হবে, না হলে আমার স্বদেশ কিন্তু প্রতিদিন প্রতি রাতে লুট হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোতে সবাইকে সোচ্চার থাকতে হবে। দিদির বক্তব্যের পরে একটু সময় চেয়ে নিচ্ছি। সেটি হচ্ছে যে আমরা এরপরে আপনার কবিতা শুনবো। কবিতার আগে আমরা একটু টেলিভিশন সম্পর্কে এবং আজকে অনুষ্ঠান সম্পর্কে এবং আগামী দিনের অনুষ্ঠান সম্পর্কে একটু তথ্য দিয়ে রাখি যে আগামী মঙ্গলবারে আবারও শিশুদের নিয়ে আরেকটি অনুষ্ঠান আছে, এবং মঙ্গলবারে ধারাবাহিকভাবেই এবং নিয়মিত এই অনুষ্ঠানটি করার চেষ্টা আমাদের রয়েছে এবং চলমান আছে এবং থাকবে আশা করি। তো এই শিশুদের যে অভিভাবকরা অনেকেই আমার সাথে যোগাযোগ করছেন এবং তাদের যে সাড়া পাচ্ছে, এবং এটি অত্যন্ত একটা ইতিবাচক যে এই সৃষ্টিশীল একটু মানে আগ্রহী ক্রিয়েটিভ বাচ্চাদেরকে আমরা একটু যুক্ত করতে চাই। তাদের এই সময়টা যে মানে একটা ঘরে বসে একটা পরিবেশন করা এবং নিজেকে তৈরি করা, বিকশিত করার জায়গা, যেটি আমরা মানুষ টেলিভিশনে গ্রুপেও বিভিন্ন জায়গায় বলেছি যে শিল্প সাহিত্যের একটা ইতিবাচক ভূমিকা আছে বিকশিত সুন্দর সমাজ গঠনে এবং নিরাপদ সমাজ গঠনে। তো সেই দিক থেকে আমরা আগামী মঙ্গলবারে এই শিশুদের অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। আর আমরা এই মনের মানুষ অনুষ্ঠানটি একটু শিক্ষা দিদিদের মতো মানুষদের নিয়ে করছি, যারা খুব পরিচিত এবং সিনিয়র। একই সাথে দিদিকে আজকে আমাদের অনুষ্ঠানে আসছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি যে দিদির মতো একজন বাচিক শিল্পী, আবৃত্তি শিল্পী আমাদের টেলিভিশনে আসছেন। আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং মানুষ টেলিভিশনের যিনি বলছেন যে দিদি যে যারা সহযোগিতা করছে, হ্যাঁ অনেকেই সহযোগিতা করছে, আর অনেক নাম ধরে শেষ করা যাবে না। যেমন প্রফেসর ফজলুল হকের কথা বলছি, আজকে অনুষ্ঠান দেখলেন, সহযোগিতা করছেন। সালেহা সুলতানা, তারপরে সত্যজিৎ মন্ডল আছেন এখানে অনুষ্ঠান দেখছেন, উনি আমাদের
সবসময় সহযোগিতা করছে, আছেন প্রফেসর হেলাল উদ্দিন, এরকম অসংখ্য মানুষ, এবং তরুণদের মধ্যে আমাদের অনেকেই, এই যে সুমাইয়া, শারমিন সুমাইয়া থেকে শুরু করে তারপরে অনেকে আমাদের এই টেলিভিশনের সাথে যুক্ত আছে এবং নানান ভাবে সহযোগিতা করছে। আমরা এই সহযোগিতাটা পেলে, মানে নিরবচ্ছিন্ন ভাবে পেলে এই মানুষ টেলিভিশনটাকে আরো প্রসারিত করবে এবং আরো একটা দায়িত্বের জায়গায় আমরা যাতে নিয়ে যেতে পারি, দায়িত্বশীল জায়গায় যাতে নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমাদের রয়েছে। এবং আমরা একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে অপরিচিত গুণী মানুষকে খুঁজে বের করা, অপরিচিত গুণী মানুষকে খুঁজে বের করা এবং শিশুদেরকে বিকশিত করার জায়গাটা, আগ্রহীদেরকে একটু প্ল্যাটফর্ম করে দেওয়া। এবং আজকে এই যে আজকে প্রীতু প্রথম যুক্ত হয়েছে, এই প্রক্রিয়ায় যে একটা লাইভ অনুষ্ঠান করা যায়, অনেক মানুষ দেখবে, এখনো দেখছে এবং পরবর্তীতে এই ভিডিওটা দেখবে, এবং হাজার হাজার লাখ লাখও হতে পারে মানুষ দেখবে, এরকম একটি জায়গা। তো সেটার সাথে যে কানেক্টেড হয়েছে তার ভালো লাগছে, এবং আমাদেরও ভালো লাগছে যে আমরা মানুষ টেলিভিশনের পক্ষ থেকে একেবারেই প্রীতুকে পেয়েছি, এরকম অনেককে আমরা পাচ্ছি। তো সেই জায়গা থেকে আজকে আমরা সবাইকে, প্রীতুকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আসার জন্য আমাদের অনুষ্ঠানে, এবং দিদিকেও, দিদির প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আমিও বিদায় নিব। আমরা আপনার আবৃত্তি শুনতে শুনতে অনুষ্ঠানটি শেষ হবে, তার আগে একটু আমাদের দর্শকদের মন্তব্য করেছেন কয়েকটি দিদি, লিখছেন কি প্রলয় সাহা লিখেছেন, দিদি খুব ভালো লাগছে দিদি, আর কথাগুলো ভালো, কথাগুলো আর কি ভালো থাকবেন এই টাইম। আচ্ছা আচ্ছা, বাংলা লিখলে সুন্দর করে বলা যেত। সরকার উদয় ভূষণ লিখেছেন যে আমি তোমাদের দলে আগুন নিয়ে করি খেলা, দিগ্ভ্রান্ত অথই সাগরে খুঁজে ভাষাই ভেলা। একজন কবি, স্বভাব কবি, বলা যায় যে আমরা যেরকম মাইকেলের পরে কাজী নজরুল ইসলাম, নজরুলের পরে সুকান্তের পরে আমরা কবিতা শুনলাম রুদ্র মোহাম্মদ শহীদ, এরপরে আরো এরকম বিদ্রোহী কবি পাবো। আমি এই সরকার উদয় ভূষণের মধ্যে সেরকম একটি প্রকাশ, অভিব্যক্তি আমি দেখছি, এবং এটা আমাদের পরবর্তী আর একটা বিদ্রোহী কবির জায়গা সংযোজন হবে। তো আমরা সব বরাবরের মতোই মানুষের কল্যাণ কামনা করে এবং বিশ্ববাসীর শান্তি কামনা করে, মানুষের শান্তি কামনা করে, মঙ্গল কামনা করে, সকলের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমরা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব, শিখা সেনগুপ্তার কবিতা শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করব। আচ্ছা, প্রথমেই বলে নিই যে মুক্তিযুদ্ধের মহান নেতা, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে এই কবিতাটি করছি। এবারেও আমি সুকান্তকেই বেছে নিয়েছি। আমি উদ্যোগ কবিতাটি করতে চাচ্ছি, বোধন কবিতাটি করতে চাচ্ছি। আমি তো উদ্যোগ একবার করেছি, এবারে বোধন কবিতাটি করছি। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই কবিতাটি স্মরণ করে এই কবিতাটি করছি। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরীর ফিরে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি, কোথাও নেই কোপার। মারিও মরক মনন্তর ঘন ঘন বন্যায়, আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো।
ব্যাহত জীবন যাত্রা, চুপি চুপি কান্না বউ বুকে, হেনির বিহারী সঙ্গী আজ শুধু মনে মনে ধুকে, ভেবেছ সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পায়ে পায়ে বাধা ঠেলে। তবু আজও বিস্ময় আমার, ধূর্ত প্রবঞ্চক যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছ ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষেতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমায়। লোভের পাপের দুর্গ গম্বুজ প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এ অন্যায় হয়েছে প্রবল। তুমি তো প্রহর গণো, ওরা মুদ্রা গণে কোটি কোটি, ওদের ভান্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি তোমাকে বিদ্রুপ করে হাতছানি দিয়ে ডাকে। উজ্জ্বটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দূর বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়, দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার। কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার? লক্ষ লক্ষ প্রাণীর দাম অনেক দিয়েছে উজার গ্রাম, সুদ আসলে আজকে তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্ন বস্ত্র, নলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও ও হাত তাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, হানো রক্তের ভাগীরথী আনো। দ্বৈত রাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর, মেলো চোখ আজ ভাঙতে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল, তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাঁপবে আশঙ্কাতে। স্বদেশে প্রেমের ব্যাঙমা পাখি মারণ মন্ত্র বলে, শোনো তাকি, এখনো কি তুমি আমি স্বতন্ত্র? কর আবৃত্তি, হাকসে মন্ত্র, শোনেরে মালিক, শোনেরে মজুতদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হার, হিসেব কি দিবি তার? প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘরে বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোনেরে মজুতদার, ফসল ফলানো মাটিতে রোপণ করবো তোকে এবার। তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোন জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুছবে কপাল তার, মজুতদার ও মানুষের হাড়ে মিল খুঁজে পাওয়া ভার। 1300 সালের মধ্যবর্তী মালিক মজুতদার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। তাই আজ আর বিমূঢ় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈশব্দ হোক যুদ্ধ আরম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকালের চেতনা, আজকে শক্তি দাও, যুগ যুগ বাঞ্ছিত দূর দমনীয় শক্তি। প্রাণী আর মনে দাও শীতের শেষের তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপরে ভয়ঙ্কর বিপদ নামুক, তা যদি না হয় ঝড়ে বন্যায় ভাঙুক ঘর, তা যদি না হয় বুঝবো তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল। পূর্বপুরুষ রক্তে অনুপস্থিত, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কো ঠাঁই। ধন্যবাদ সবাইকে।